প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। চলছে রোজার মাসের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব এই রোজার মাসে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের চিকিৎসা পদ্ধতি কী হবে, যারা প্রেগনেন্সিতে আছেন তাদের চিকিৎসা পদ্ধতি কী হবে, শিশুদের কি পদ্ধতি হবে ডায়াবেটিসের, এবং বার্ধক্যজনিত কারণে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের চিকিৎসা পদ্ধতি কী আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ। 2 জানুয়ারি 1976 সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। নারায়ণখোলার প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে মৃত্যুঞ্জয় স্কুল ময়মনসিংহ থেকে মাধ্যমিক এবং আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি এবং বারডেম ও BCPS থেকে উচ্চশিক্ষা লাভ করেন। চাকরি জীবনের শুরু হয় শেরপুর উপস্বাস্থ্য কেন্দ্র দিয়ে, পরবর্তীতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চান তিনি। প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, প্রথমে আপনার কাছে যে প্রশ্ন জানতে চাই, যে বিশেষ অবস্থায় ডায়াবেটিস চিকিৎসা, যেমন আমরা প্রথম হচ্ছে শিশু, বার্ধক্য, প্রেগনেন্সি এবং বিশেষ বিশেষ কন্ডিশনে যে যারা আছেন আক্রান্ত তাদের ক্ষেত্রে চিকিৎসা, তো আমরা শিশু দিয়ে শুরু করতে চাই। শিশুদের কি আসলে ডায়াবেটিস হয়? আসলে সবার মনের মধ্যেই এরকম একটা ব্যাপার থাকে যে আসলে ডায়াবেটিস মনে হয় বুড়োদের রোগ। আসলে ডায়াবেটিস কিন্তু যে কোনো বয়সে হতে পারে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে 6 মাস পর্যন্ত এক ধরনের ডায়াবেটিস হয়, সেটাকে আমরা বলে থাকি নিওনেটাল ডায়াবেটিস। এটা বিশেষ ধরনের ডায়াবেটিস। এবং 6 মাস বয়স থেকে শুরু করে তার পিউবার্টি পর্যন্ত এক ধরনের ডায়াবেটিস হয়, এটাকে বলি আমরা টাইপ 1 ডায়াবেটিস। এবং তারপরে আস্তে আস্তে যখন বাচ্চা বড় হতে থাকে 13-14 বছর এর পরে সাধারণত গিয়ে দেখা যায় যে মোটা বাচ্চা যারা তারা কিন্তু টাইপ 2 অথবা বড়দের যে ধরন আছে ডায়াবেটিসের সেই ধরনে কিন্তু আক্রান্ত হতে পারে। বিশেষ করে শিশুরা যেহেতু আজকাল ঘরবন্দি থাকে, মোবাইল ফোন চালায়, ফাস্টফুড কালচারে আসক্ত হয়ে আছে, খেলাধুলা করে না, রাত জাগে, সব কিছু মিলিয়েই কিন্তু এই শিশুরা কিন্তু এখন বড়দের যে ধরনের ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস সেটাতে কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। শতকরা, এটা তো একটা অশনি সংকেত যে শতকরা কত পার্সেন্ট বলতে? শতকরা 5 ভাগ কিন্তু আমাদের দেশে যে ডায়াবেটিস আছে সেটা কিন্তু টাইপ 1 ডায়াবেটিস, সেটা শিশুরাই মেইনলি আক্রান্ত। আর 95 ভাগ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এখন 5 ভাগ তো শিশুরা দখল করেছেই, এখন 95 ভাগের মধ্যে শিশুরা চলে আসছে যারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই দেশ যারা সেবা করবে, এই দেশ যারা গড়ে তুলবে, সেই প্রজন্ম যদি ছোট থেকে ডায়াবেটিস হয়ে বড় হয়ে ওঠে তাহলে কিন্তু ভবিষ্যৎ খুবই অশনি সংকেত। এই যে জিনিসটা বলছেন স্যার, যে আসলে ইদানিংকালে দেখা যাচ্ছে টাইপ 2তেই শিশুরা আক্রান্ত হচ্ছে, পেছনে কারণটা কি বলে মনে করেন স্যার? এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন রয়ে যাচ্ছে স্যার, বাবা মা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের যে ঔরসজাত সন্তান, তাদের কি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কতটুকু থাকে? কিছুটা আমি বলেছি যে ফাস্টফুড কালচার, এবং আপনি জানেন ট্রান্স ফ্যাট বলে একটা জিনিস থাকে, সেই ট্রান্স ফ্যাটের কারণে কিন্তু আমাদের অনেক কিছু চেঞ্জ হয় বডির মেটাবলিজম, এবং শিশুরা যা খাবার খাচ্ছে সেটা খরচ করতে পারছে না এবং মোটা হয়ে যাচ্ছে। যারা মোটা তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু যারা স্লিম তাদের থেকে 10 গুণ বেশি। এটা একটা বিষয়। আর যেটা বললেন যে বাবা মা ডায়াবেটিস হলে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কেমন থাকে, সেটা যদি আমরা বলতে চাই, বাবা মার মধ্যে যদি একজনের ডায়াবেটিস থাকে তাহলে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে 10%। আর বাবা মার মধ্যে যদি দুজনেই ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু দ্য চান্স বিকাম 60%, 10% থেকে কিন্তু 60%-এ উন্নীত হয়ে যায়। তাহলে দেখেন, যাদের প্যারেন্টদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু আরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন শিশুরা কোনো ক্রমেই, এই শিশুরা যারা আমাদের ভবিষ্যৎ, কোনো ক্রমেই যারা তারা যেন বাচ্চা অবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত না হয়ে যায়, তার জন্য বিশেষ সতর্কতা নেওয়া দরকার। এখানে স্যার যে সতর্কতাটা স্যার যদি আপনি একটু বলতেন, যে আমাদের কি করলে এই হারটা আমরা কমাতে পারি? আমরা যদি জন্ম থেকে শুরু করি, আপনি শুনে খুব অবাক হবেন যে একটা গবেষণায় দেখা গেছে যারা বাচ্চা মায়ের দুধ খায় জন্মের পরপরই, আর যারা হচ্ছে কোটার দুধ খায়, তাদের মধ্যে গবেষণা করে দেখা গেছে যে যারা মায়ের দুধ খায় নাই, গরুর দুধ, গাভীর দুধ খেয়েছে, তাদের কিন্তু টাইপ 1 ডায়াবেটিস, যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাহলে প্রথম প্রতিরোধ, এই যে সবাই আমরা আলোচনা করি যে মায়ের দুধ খাওয়ান, প্রথম 6 মাস মায়ের দুধ ছাড়া আর কিছু খাওয়া যাবে না, এর কিন্তু অনেক তাৎপর্য। এবং আমাদের যে সাবজেক্ট
ডায়াবেটিস এন্ডোক্রাইনোলজিতে হিউজ তাৎপর্য, যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং নানান রকম হরমোন রোগ প্রতিরোধে কিন্তু মায়ের দুধের ভূমিকা কিন্তু অপরিসীম। টাইপ 1 ডায়াবেটিস প্রিভেনশনে কিন্তু মায়ের দুধের গুরুত্ব কিন্তু অপরিসীম। কিন্তু স্যার এটা তো স্যার একটা শিশুর জন্য কিন্তু জীবনের প্রথম টিকা হিসাবে কিন্তু শাল দুধটাকে বলা হয়। আপনি একদম ঠিক বলেছেন যে জীবনের প্রথম টিকা হিসাবে, এবং ডায়াবেটিসের টিকাও মনে করেন যে এই শাল দুধ। টাইপ 2 ডায়াবেটিস প্রিভেনশন করার জন্য কি করতে হবে? টাইপ 2 ডায়াবেটিস প্রিভেনশন করার জন্য বাচ্চাকে কিন্তু নিয়ে যেতে হবে খেলার মাঠে। সেদিন এক বাচ্চাকে জিজ্ঞেস করলাম, তুমি খেলাধুলা করো? বলে জি খেলি। কি খেলো? বলে ক্রিকেট খেলি। কতক্ষণ খেলো? বলে যতক্ষণ চার্জ থাকে মোবাইলে ততক্ষণ খেলি। তার মানে সে হচ্ছে যে মোবাইলেই খেলাধুলা করে, সে মাঠে খেলে না। তাহলে আপনি বুঝতে পারছেন কোনো কায়িক পরিশ্রম নাই, শুধু খাচ্ছে আর পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে আসছে গাড়িতে এবং পড়াশোনা করছে, খেলাধুলার কোনো বালাই নেই, এবং স্কুলে গিয়ে ওই টিফিনে শুধুমাত্র ফাস্টফুড খাচ্ছে। এই হচ্ছে আমাদের সমস্যা, কোমল পানীয় খাচ্ছে। এই ধরনের কালচারের কারণেই কিন্তু আসলে আমাদের শিশুরা এখন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং শিশুকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু বিশেষ যত্ন আসলে নেওয়া। স্যার আপনি যদি পরের জেনারেশনটা আসি স্যার, সিনিয়র সিটিজেন, বার্ধক্যজনিত, সেখানে যে ডায়াবেটিস সিচুয়েশন সেটা কেমন স্যার? তো বার্ধক্যজনিত ডায়াবেটিসে আসলে একটা বিশেষ অবস্থা আমরা বলবো, এবং অন্যদের যে ডায়াবেটিস, ইয়াং পেশেন্টদের অথবা শিশুদের ডায়াবেটিস অথবা মাঝ বয়সের ডায়াবেটিসের যে বিষয়টা, তার থেকে বার্ধক্যের ডায়াবেটিসে কিন্তু টোটালি ডিফারেন্ট একটা বিষয়। কোনো রিস্ক ফ্যাক্টর নেই, শুধুমাত্র বয়সজনিত কারণে, এটা বলি মাইল্ড এজ রিলেটেড ডায়াবেটিস, শুধু বয়সের কারণে ডায়াবেটিস হচ্ছে এমন মানুষ আছে। কিন্তু সবই ঠিক আছে, উনি এক্সারসাইজ করছে, সবই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এজ রিলেটেড ডায়াবেটিস হয়ে গেল তা, সেটা কিন্তু হয়। এবং ডায়াবেটিস কন্ট্রোলের গুরুত্ব তো বয়সকালে অনেক বেশি তো আছেই, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চিকিৎসা করতে গিয়ে নানা রকম জটিলতা হয়। কারণ বয়সকালে মানুষের যে যন্ত্রপাতিগুলো, লিভার, কিডনি, লাংস, আমি জানি একজন আপনি বিখ্যাত, আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আপনিও জানেন যে বয়স্কদের যে ফুসফুসের ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যায়, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আপনি জানেন। তো সমস্ত অর্গানগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো ওষুধ খাওয়ালে এটা তো প্রথমে যাবে, মনে করেন লিভারে যাবে, লিভারে গিয়ে হজম হবে, সেখান থেকে সেই ওষুধটা অ্যাক্টিভ ড্রাগে পরিণত হবে, সার্কুলেশনে যাবে। সো লিভারটা কিন্তু বয়স্করা একটু দুর্বল থাকে, কিডনিটা একটু কাজ কম করে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বয়স্কদের ডায়াবেটিসের চিকিৎসা করতে গিয়ে কিন্তু হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যন্ত্রপাতি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য অত্যন্ত নিরাপদ যে ওষুধগুলো, সেগুলো বয়স্কদের ব্যবহার করতে হবে, এবং এমন ওষুধ ব্যবহার করা যাবে না যেগুলোতে হাইপো হয়ে যায়, ডায়াবেটিস নীল হয়ে যায়। এটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতি, এবং বয়সের সাথে সাথে কিন্তু আমরা ডায়াবেটিসের কন্ট্রোলের যে স্ট্রেংথ, আমরা যে স্ট্রিনজেন্ট ডায়াবেটিস কন্ট্রোল, কড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ, একটা ইয়াং পেশেন্টকে আমরা যেরকম ডায়াবেটিস নিয়ন্ত্রণ করব, যত বয়স বাড়তে থাকবে তার কিন্তু ডায়াবেটিসের কন্ট্রোলের যে এক্সপেকটেশন, টার্গেট কিন্তু কমতে থাকে। কারণ বয়সকালে ডায়াবেটিস অতিরিক্ত কন্ট্রোল করে তার লংজিভিটি, সাপোজ কারো লংজিভিটি অত বেশি নেই, সাপোজ 5 বছর বাঁচবে কেউ অথবা 10 বছর বাঁচবে, তাকে যদি আমরা অতিরিক্ত কন্ট্রোল করতে হাইপো হয়ে কিন্তু উনি 5 দিনেই খারাপ হয়ে যেতে পারে। সেজন্য যত বয়স বাড়বে তাকে কিন্তু কিছু ছাড় দিতে হবে, কিছু ডিসকাউন্ট দিতে হবে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে। তো সেটাই খুব গুরুত্বপূর্ণ যে টার্গেটটা কোনোরকমভাবে ফিক্স করতে হয়। তারপর বয়স্ক মানুষ অনেকে আছে একা একা থাকে বাড়িতে, সে নিজের যত্ন নিজেকেই নিতে হয়, বাড়িতে কোনো লোক নাই, ছেলেমেয়েরা বাইরে থাকে অথবা বিদেশে থাকে, উনি একা একটা বাড়িতে থাকে। যাদের বাড়িতে সাপোর্ট কম আছে তাদের কিন্তু এমন ওষুধ দিতে হয় যেটাতে কখনো হাইপো হবে না। সেই জন্য তো তাদের ক্ষেত্র বিশেষে তাদের হয়তো চিকিৎসার একটু পদ্ধতিটা চেঞ্জ করতে হয়। আপনি ঠিকই বলেছেন, পদ্ধতি চেঞ্জের মধ্যে আমরা একটা আধুনিক পদ্ধতির কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইনসুলিন পাম্প, যেটাকে আমরা বলি সেন্সর অগমেন্টেড পাম্প। মানে হচ্ছে এটা অটোমেটেড সিস্টেম। এখানে যেটা একটা পেজারের মতো একটা ছোট একটা ডিভাইস থাকে, সেটা উনি পকেটে রাখেন, এবং সেখান থেকে চিকন একটা সুতার মতো এসে চামড়ার মধ্যে লেগে থাকে, এবং সেটার মধ্যে অটোমেটিক্যালি সেট করা থাকে যে তার ডায়াবেটিস কত থেকে কত আমরা রাখতে চাই। এবং যখন সুগার বাড়বে তখন ইনসুলিন ডেলিভারি বাড়তে থাকবে, আবার সুগার যখন ওই টার্গেটের নিচে নেমে যাবে তখন ইনসুলিন ডেলিভারি কমতে থাকবে। যদি হাইপো হয়ে যায় কোনো কারণে, সাথে সাথে ইনসুলিন যাওয়া বন্ধ হয়ে যাবে, সুগার আবার বাড়তে। সাপোজ ঘুমের মধ্যে কেউ হাইপো হয়ে গেল, তখন কি হবে? মেশিনটা ট্রেন্ড ডিটেক্ট করতে পারে। এটা হচ্ছে সর্বাধুনিক চিকিৎসা, এটাকে বলে সেন্সর অ্যাগুমেন্টেড পাম্প। মেশিনটা বুঝতে পারে যে তার 1 ঘন্টা পরে সুগারটা হাইপো হবে, সেজন্য সে করে কি, স্লো করে দেয় ইনসুলিন ডেলিভারি, এবং একসময় গিয়ে ইনসুলিন দেওয়া বন্ধ করে দেয় ঘুমের মধ্যে। তো ইনসুলিন দেওয়া বন্ধ করে দিলে তখন দেখা যায় আবার সুগারটা বাড়তে থাকে। এরকমভাবে কিন্তু শিশু এবং ডায়াবেটিস রুগীদের, যারা বয়স্ক, যারা নিজের কেয়ার নিজে নিতে পারবে না, তাদের জন্য কিন্তু এই পাম্প ডিভাইস কিন্তু একদম যুগান্তকারী এবং রক্ষা কবচ হিসেবে কাজ করে। আগে বাংলাদেশে এটা ছিল না,
আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে। এটা কি আমাদের দেশে অ্যাভেলেবল কিনা? আমাদের দেশে এখন অ্যাভেলেবল। এটা আমরা মনে করি যে এটা ডায়াবেটিস ক্ষেত্রে যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। এটা আমার মনে হয় সামনের দিনে আরো ফ্লারিশ করবে আপনাদের মাধ্যমে। এই রমজান মাসে কিন্তু আমরা ফাস্টিং থাকি, সেই সময়টাতে আসলে আপনি যেমনটি বললেন যে অনেক সময় ইনসুলিন নেওয়ার পরে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমরা খাচ্ছি না, তো সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে। এই রমজানের স্পেশাল আপনার কি কি পরামর্শ আসলে দিয়ে থাকেন রোগী? আমরা আসলে 3 মাস আগে থেকে এই ধরনের প্রোগ্রামগুলো করে আসছি এবং রমজানে অ্যাওয়ারনেস আমরা তৈরি করছি। তো এমনিতে আপনি ট্র্যাডিশনাল গবেষণা যেগুলো দেখবেন যে রমজানে হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি যে ঠিকই বলেছেন যে 7.5 গুণ বেশি হাইপো হওয়ার সম্ভাবনা থাকে, আর 5 গুণ বেশি হাইপার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জিলাপি খেয়ে অথবা ইনসুলিন ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের কারণে অনেক সময় দেখা যায় যে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের বাংলাদেশেই একটা গবেষণা হয়েছে, সেই গবেষণায় দেখা গেছে যারা প্রি ডায়াবেটিস প্রি রামাদান এডুকেশন যারা নেবে, রোজা শুরু হওয়ার আগে থেকেই যারা এই ধরনের ডাক্তারের সাথে দেখা করবে, একটা সেশন অ্যাটেন্ড করবে অথবা একটা সাপোজ টেলিভিশন প্রোগ্রামই যারা দেখলো, তাদের কিন্তু দেখা যায় হাইপো হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যায়। যেটা 7.5 গুণ দেখা গেছে সেটা কিন্তু 500 জনের মধ্যে গবেষণা করে দেখা গেছে মাত্র 2 জনের হাইপো হয়েছে। তো এটা কিন্তু একটা যুগান্তকারী ব্যাপার যে ডায়াবেটিস এডুকেশন, যে কীভাবে ডায়াবেটিসটা উনি ম্যানেজ করবে, খাদ্য পদ্ধতি কীভাবে, রোজার মধ্যে ওষুধ কীভাবে আমরা পরিবর্তন করব, সেই যে পরিবর্তনগুলো আমরা বলে দিই। খুব সংক্ষেপে যদি আমরা বলি যে রোজায় কীভাবে ওষুধের পরিবর্তন করতে হয়, সেটা হচ্ছে যে সাপোজ 2 বেলা কেউ ইনসুলিন নিচ্ছে, সকালে 10 রাতে 10, সকালের 10টা ইফতারে চলে যাবে আর রাতের 10টা 5 হয়ে সেহরিতে চলে যাবে। গ্লাইক্লাজাইড ট্যাবলেট খাচ্ছে, সকালে একটা ট্যাবলেট খাচ্ছে 80 মিলিগ্রাম আর রাতে একটা ট্যাবলেট খাচ্ছে 80 মিলিগ্রাম। সকালে 80 মিলিগ্রামটা ইফতারে 80 মিলিগ্রাম হয়ে চলে যাবে, ইফতারের পানি খেয়ে ট্যাবলেট খেয়ে ইফতার করে ফেলবে। আর রাতের যে 80 মিলিগ্রাম সেটা 40 মিলিগ্রাম হয়ে সকালবেলা অর্ধেক হয়ে সেহরিতে চলে যাবে। এবং আরেকটা বিষয় যে রোজা রাখা যাবে কিনা, অনেকে ভয়ে রোজা ইয়ে করে না, কি বলে, সুগার মাপে না। ডায়াবেটিস থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় আঙ্গুলের মাথা থেকে সুগার মাপা যাবে কিনা এটার ব্যাপারে অনেকেরই কনফিউশন রয়েছে যদি রোজা নষ্ট হয়ে যায়। কিন্তু বায়তুল মোকাররমের খতিব সাহেব আমাদের কিন্তু সার্টিফিকেট দিয়েছেন এবং মিশরের কায়রো ইউনিভার্সিটির যে ফতোয়া ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু আমাদের একটা লিখিত সার্টিফিকেট আছে যে রোজা রাখা অবস্থায় কেউ যদি আঙ্গুলের মাথা থেকে সুগার চেক করে এবং ইনসুলিন গ্রহণ করে তাহলে রোজা মাকরুহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেজন্য এখন রোগীরা কিন্তু কনফিডেন্টলি যারা জানে তারা কিন্তু সুগার মাপে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তারা কিন্তু ট্যাকেল করতে পারে। এই যে ইনফরমেশনগুলো এটাই তো আসলে ইম্পর্টেন্ট যে আসলে তারা কিভাবে চলবে। স্যার আরেকটা স্পেশাল সিচুয়েশন আছে যেটা আমরা বলতেই চাই যে গর্ভাবস্থায় আমাদের নারীদের অনেকে ডায়াবেটিস ছিল না, কিন্তু গর্ভাবস্থায় দেখা যাচ্ছে ডায়াবেটিস হচ্ছে, আবার আগের থেকে ডায়াবেটিস ছিল তাদের গর্ভাবস্থায় বেড়ে গেছে। আসলে 3 রকমভাবে গর্ভাবস্থায় ডায়াবেটিসটা আসতে পারে। একটা হচ্ছে যাদের আগে থেকে ডায়াবেটিস ছিল তারা প্রেগনেন্সি নিতে চাচ্ছে, এটা একটা নোন কেস। আরেকটা হচ্ছে যে আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু উনি জানে না, উনি ডায়াবেটিস প্রেগনেন্সি নিতে গেছে, প্রেগনেন্সি হওয়ার পরে তখন রুটিন চেক আপে ধরা পড়ে গেছে যে ওনার তো আগে থেকে ডায়াবেটিস ছিল, ধরা পড়ে নেই, এখন কন্ট্রোল করতে। আরেকটা হচ্ছে শুধুমাত্র প্রেগনেন্সির কারণেই, প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস হচ্ছে, এটা সাধারণত 24 থেকে 28 সপ্তাহে গিয়ে এই ডায়াবেটিসটা হয়। এটাকে আমরা বলি জিডিএম অথবা গর্ভকালীন ডায়াবেটিস। এই 3 রকমভাবে ডায়াবেটিসটা আসতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভকালীন ডায়াবেটিস, কারণ ট্রু গর্ভকালীন ডায়াবেটিস যেটা খুবই মজার ব্যাপার হচ্ছে যে শতকরা 70 থেকে 80% রোগীর কোনো চিকিৎসা লাগে না, শুধুমাত্র খাওয়া দাওয়া কন্ট্রোল করে। কন্ট্রোল মানে কি, ডায়াবেটিস রোগী কিন্তু প্রেগনেন্সিতে কম খাওয়া যায় না, একটা নির্দিষ্ট পরিমাণ আমরা দিয়ে দিই ওজন উচ্চতা অনুযায়ী, প্রেগনেন্সি স্টেজ অনুযায়ী। সেই খাবারটা গ্রহণ করলে আর একটু যদি উনি 15 মিনিট 20 মিনিট করে হাঁটাহাঁটি করতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস শতকরা 70 থেকে 80% ঔষধ ইনসুলিন ছাড়াই কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যায়। আর যারা আগে থেকে ডায়াবেটিস রয়েছেন তাদের কিন্তু ইনসুলিন নিতে হবে, কারণ ইনসুলিন হচ্ছে, আপনি জানেন 1921 সালে ইনসুলিন আবিষ্কার হয়েছে, এখন 2025 সাল, প্রায় 104 বছর থেকে এই ওষুধটা কিন্তু পৃথিবীতে আছে এবং এর ভালো খারাপ সব দিক কিন্তু আমাদের একদম জানা। অনেক নতুন নতুন ওষুধ আসে, দেখবেন যে খুব ভালো বলতেছে, তারপরে দেখা যাচ্ছে একটা সাইড ইফেক্ট বেরোচ্ছে। তো সেই জন্য প্রেগনেন্সিতে আমরা এমন ওষুধ ব্যবহার করতে চাই যেটা হচ্ছে সময়ের পরীক্ষিত বন্ধু, 100 বছর আগে থেকে পৃথিবীতে আছে, এটা সম্পর্কে সব কিছু জানা এবং বাচ্চার জন্য মায়ের জন্য উভয়ের জন্য নিরাপদ। সেজন্য আমরা সবসময় প্রমোট করি যে প্রেগনেন্সি অবস্থায় আমরা কোনো সময়ই পেশেন্টকে ট্যাবলেট দিতে চাই না, আমরা ইনসুলিন দিতে চাই। সব থেকে নিরাপদ বাচ্চার জন্য, সব থেকে নিরাপদ মায়ের জন্য। সো ইনসুলিন দিয়ে কিন্তু আমরা ছোটো ছোটো ডোজ প্রতিবেলা খাবারের আগে দিয়ে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি। এবং আগে একটা ব্যাপার ছিল যে যারা ডায়াবেটিক তারা মা হতে পারবে না, কিন্তু এখন কিন্তু অনেক মাই কিন্তু ডায়াবেটিক এবং খুব চমৎকারভাবে ডায়াবেটিক রোগীদের কিন্তু অনেকেই আছে আমার পেশেন্ট যারা 3টা 4টা করে বাচ্চা নিয়েছে, যারা প্রেগনেন্ট অবস্থায় কোনো জটিলতা হয় না। সুতরাং নিয়মিত বাসায় সুগার মাপা,
চিকিৎসকের সাথে যোগাযোগ রাখা, প্রেগনেন্সি অনুযায়ী ওজন অনুযায়ী তার একটা খাদ্য তালিকা মেনটেন করা, আর যদি গাইনি বিশেষজ্ঞ যদি ওনাকে অনুমতি দেন হাঁটার, অনেকেই আছে বিভিন্ন কারণে বেড রেস্ট দিয়ে দেয়, তো যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই কিন্তু আমরা এটা কিন্তু আমরা হাঁটার এনকারেজ করব, এবং সব কিছু মিলেই আসলে এই প্রেগনেন্সি ডায়াবেটিসটা খুব সুন্দরভাবে আমরা নিয়ন্ত্রণ করলে কিন্তু খুব সুন্দর এবং একজন সুস্থ বাচ্চা কিন্তু আমরা এই পরিবারকে এবং সমাজকে উপহার দিতে পারবো। স্যার, এখানে একটা কথা রয়েছে, আপনি বলছেন যে গ্যাস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস, আগে ছিল না পরেও নেই, কিন্তু গর্ভকালীন সময় আসলো, এই ডায়াবেটিসটা কি পারসিস্ট করতে পারে না এটা আপনার ডেলিভারি এই ডায়াবেটিস থাকে না? গর্ভকালীন ডায়াবেটিসটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে তাদের ডেলিভারি হওয়ার পরে আইদার চলে যাবে, অথবা মাঝারি পর্যায়ে মানে বর্ডারলাইন ডায়াবেটিস রয়ে যাবে, অথবা পুরোপুরি ডায়াবেটিস হয়ে যাবে। সাধারণত আমরা ডেলিভারির পরে 6 থেকে 12 সপ্তাহে গিয়ে আমরা এটাকে একটা গ্লুকোজ খাইয়ে টেস্ট করি, এটাকে রিক্লাসিফাই করার জন্য, পুনর্বিন্যাস করার জন্য। তো সেখানে দেখা যায় যে 33% আসলে পুরোপুরি ভালো হয়ে যায়, 33% বর্ডারলাইন ডায়াবেটিস হিসেবে থেকে যায়, আর 33% ফুল ডায়াবেটিস হয়ে যায়। এটাও ডিপেন্ড করে যে কে ওজন কেমন মেনটেন করতে পারছে, তার উপর অনেকটা নির্ভর করে। আমরা যদি গ্যাস্টেশনাল ডায়াবেটিস দেখি যে তার আপনার ডেলিভারি তার নাই, তাহলে সেক্ষেত্রে কি তার ফলো আপ করার প্রয়োজন আছে কিনা, বা তার মাঝে চেক করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই, যারা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেকেই পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে, তারা কিন্তু একদম হারিয়ে গেলে চলবে না। কারণ যাদের গ্যাস্টেশনাল ডায়াবেটিস হয়েছে তাদের কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। প্রায় 80% রোগী কিন্তু উইদিন 20 ইয়ার্স তারা কিন্তু ফুল ডায়াবেটিস হয়ে যায়। কিন্তু কারা হবে না? ওই যে 20% কারা, যারা নিয়মিত হাঁটবে, খাওয়া দাওয়া মেনটেন করবে, রেগুলার ফলো আপ করবে, সুগার মাপবে, এবং যারা নিজেকে ডায়াবেটিস রোগী মনে করবে, তাদেরই কিন্তু ডায়াবেটিস হবে না শেষ পর্যন্ত। কারণ তারা লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আছে, তারা মুটিয়ে যাবে না, তারা অতিরিক্ত খাবার খাবে না, তারা সুষম খাদ্য গ্রহণ করবে, তারা কিন্তু চমৎকার একটা লাইফস্টাইলের মধ্যে থাকলে কিন্তু এই ডায়াবেটিস হওয়া থেকে কিন্তু উনি বাঁচতে পারেন যদি। এবং প্রতি 3 বছর পর পর আমরা বলে থাকি যে একবার গ্লুকোজ খেয়ে ডায়াবেটিস চেক করে নেয় যে তার ডায়াবেটিস হলো কিনা, এটা আমরা আবার ক্লাসিফাই করার জন্য প্রতি 3 বছরে একবার করে, যাদের ভালো হয়ে যাবে তাদেরকেও প্রতি 3 বছরে একবার করে আমরা বলি যে ডাক্তারের পরামর্শ নিয়ে গ্লুকোজ খেয়ে ডায়াবেটিস চেক করার জন্য। তো স্যার, এখানে যে কথা বলছেন 3 বছরে একবার চেক করার জন্য, স্যার যে গ্লুকোজ খেয়ে চেক করা, এটা কি আপনারা বলছেন যে ওজিটিটি, যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স, সেটা করার জন্য? শিওরেস টেস্ট। এখানে কিন্তু আবার কিছু আছে যে র্যান্ডম করা হয়, কিছু HbA1c করা হয়, কিছু ফাস্টিং করা হয়, আর ফাস্টিং করার 2 ঘন্টা পরে করা হয়। বাংলাদেশে তো এখন প্রত্যন্ত অঞ্চলেও এই চিকিৎসা চলে গেছে, অনেকে আবার প্রত্যন্ত অঞ্চল থেকে আবার ঢাকায়ও আসেন। তো অনেকে দেখা যায় হাতে সময় থাকে না। সাপোজ নোয়াখালী থেকে একজন আসলেন, এসে রাতে বললেন যে আমি চেক টেক করে আমি গাড়ি নিয়ে এসেছি, আমি রাতেই নোয়াখালী ফেরত যাব। তাহলে তখন আমাদের কি করা উচিত? আমাদের তখন তো তাকে যদি বলি না আপনার সকালবেলা এসে খালি পেটে করতে হবে, গ্লুকোজ খেয়ে করতে হবে, তখন আমরা র্যান্ডম একটা করে দিই, তার সাথে একটা HbA1c 3 মাসের গড় ডায়াবেটিস করে দিই। র্যান্ডম যদি কারো 11.1-এর বেশি থাকে, অথবা 3 মাসের গড় যেটা বললেন সেটা যদি 6.5%-এর উপরে থাকে, তখন আমরা ডিক্লেয়ার করি যে হ্যাঁ আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনার কালকে সকালে খালি পেটে আর করার দরকার নেই। এরকমভাবে অনেক মডিফিকেশন, ভ্যারিয়েশন, যদি আমি বলি যে ঢাকার বাইরে থেকে ঢাকায় ডায়াবেটিস চিকিৎসা করার জন্য আসার দরকার নেই। কারণ আপনি জানেন প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু এখন ডায়াবেটিস বিভাগ রয়েছে। পুরনো 8টা সহ আরও 14টা মেডিকেল কলেজ কিন্তু সরকার ডায়াবেটিস বিভাগ করে দিয়েছে, এবং সেখানে কিন্তু ডায়াবেটিস বিশেষজ্ঞ এন্ডোক্রিনোলজিস্ট কিন্তু রয়েছেন। আপনারা কিন্তু আপনার নিকটস্থ মেডিকেল কলেজে চিকিৎসা করতে পারেন, এবং চিকিৎসা একবার শুরু হয়ে গেলে আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুসজ্জিত সরকার কিন্তু করেছেন। এটাকে বলি আমরা NCD কর্নার, নন কমিউনিকেবল ডিজিজ কর্নার। সেখানে কিন্তু আপনি ডায়াবেটিসের চিকিৎসা পাবেন, আপনি বিনা পয়সায় ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ এবং কোলেস্টেরলের ওষুধ, এটাকে বলে নন কমিউনিকেবল ডিজিজ অসংক্রামক ব্যাধি কর্নার, মানে NCD কর্নার নামে NCD কর্নার সুসজ্জিতভাবে NCD কর্নার হয়েছে। এবং কখনো কখনো একটু অসুবিধা হয় ওষুধ সাপ্লাই দিতে, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখি, আমরা গিয়েছি বিভিন্ন জায়গায় গেছি, সেখানে কিন্তু ঔষধের সাপ্লাই আছে, এবং বিনামূল্যে কিন্তু রুগীরা প্রতি 1 মাসের ওষুধ, 1000 টাকার ওষুধের প্যাকেজ কিন্তু প্রতি মাসে কিন্তু রুগীরা নিয়ে যাচ্ছে। অনেক দামি ওষুধ কিন্তু সরকার এটা বিনামূল্যে দিচ্ছে। তো আমরা আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন তাদেরকে আহ্বান জানাবো, ঢাকায় না এসে আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে NCD কর্নার আছে সেখানে যান, সরকারি সেবা নিন, আপনারা ভালো থাকেন। প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তারা আপনার এই পরামর্শে অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আসলে ডায়াবেটিস এমন একটি রোগ, স্পেশাল সিচুয়েশন, শিশুদের ক্ষেত্রে, বার্ধক্যদের ক্ষেত্রে
প্রেগনেন্সির ক্ষেত্রে বা স্পেশাল সিচুয়েশনে আসলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ রাখাটা হলো অন্যতম পদ্ধতি। সেক্ষেত্রে যেটা করা দরকার, লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্য তালিকা চেঞ্জ করা, কায়িক পরিশ্রম বাড়ানো, খেলাধুলা বাড়ানো, এই বিষয়গুলো করলেও শিশুদেরও ডায়াবেটিস হাতে মুক্ত থাকবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।